একটি অন্যরকম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের অনুষ্ঠানটি অন্যরকম বা বিশেষ হয়েছে যার জন্য তার নাম বা তাকে এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, সুতরাং আপনারা সবাই তাকে চেনেন। তার জন্য আর অন্য কোনো বিষয় দেওয়ার দরকার নাই। সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছি জার্মানি বনশন থেকে। সাকিব, আপনাকে স্বাগত জানাই। সাকিব এই মুহূর্তে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে, মিড ওয়েস্ট যেখানে বলে। সাকিব মনে হয় খামার করার কথা চিন্তা করছেন, ওখানে বড় বড় খামার আছে। আমি দেখে এসেছিলাম সাকিবকে, অনেকটা লাগছেও সেরকম যে মিড ওয়েস্টের তরুণ কৃষক, যাকে যাকে মনে হয় খুব সুখী, এবং মা, দুই বাচ্চা। আপনি কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আমি তো বেশ কিছুদিন আগেই দেশ থেকে আসলে আসলাম। ফুল টাইম রাজনীতিতে আসছেন এবং রাজনীতিটা উনি খুব সিরিয়াসলি নিয়েছেন, এটা বলেই দেয়া যায় যে উনি তার প্রত্যেকটা মানে কার্যক্রমের ব্যাপারে খুব সিরিয়াস। আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা, বা আপনার রাজনৈতিক কোনো অভিলাষ আছে কিনা? এগুলো আসলে সব সময়ের উপর ছেড়ে দিতে হবে। আসলে খুব ডিফিকাল্ট বলা যে আসলে ভবিষ্যৎ কি হবে। আমি যেটা বললাম, এই একটা জিনিসের শিক্ষা আমাকে দিয়েছে যে আসলে কালকে কি হবে কেউ জানে না। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমার আসলে বললাম যেটা, যে খুব বেশি দূরের কোনো ফোকাস আমি করতে চাই না। যদি সুযোগ আসে আমি ওয়েলকাম করব, সত্যি কথা, বা খুব একটা করব না। বাট যদি এরকম সুযোগ না আসে সেটা নিয়েও আমার কোনো আফসোস নাই। এটা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে, অভিনেতা জায়েদ খান, যেটি আমি আগে বলেছি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে। আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, যার বিরুদ্ধে হতে পারতো গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা, তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে, এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না, ঢালাও ভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে। পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর? ধরেন আপনি, আমার এতগুলো নাম তো মনে থাকবে না, দুইজনের নাম মনে আছে, সাকিব, জায়েদ খান। যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার, বুঝছেন? ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল, সেই মামলাগুলা, এই মামলাগুলা পুলিশ করে নাই। পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে। এই মামলাগুলা ব্যক্তিগতভাবে করা হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মামলার কারণে, এই যে আপনি সাকিব বলে জায়েদ খান বলেন, আনলেস ইউ আর এ ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার, এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে? গ্রেফতার ঘটনা ঘটে নাই। যখন মামলা কোনো মানুষ করে, আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি। যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে, আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা। কারণ আমাদের যে আমাদের পিআরবিতে কিছু প্রভিশন আছে, হিয়ারসে ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথাগুলো জিজ্ঞেস করতে পারে। পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার, ওইখানেও এক ধরনের মানে মব প্রেশার থাকে, যে পুলিশের পক্ষে এবং কোনো কোনো ক্ষেত্রে আদালতের পক্ষে, যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা করা হয়েছিল, তাদের সেই মরাল কারেজ থাকে না এই উন্মত্ত জনতাকে কনফ্রন্ট করার জন্য। এগুলি ঘটনা প্রথম দিকে ঘটেছে। আমরা অনেক চেষ্টা করেছি, চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে। আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি, যেখানে এফআইআর মানেই গ্রেফতার না। আপনাকে আমি কিছু নাম বলবো না, বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি, আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না। গ্রেফতারের খবরগুলো আপনারা পান, কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে। তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা। প্রফেসর আসিফ নজরুল, আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের উপদেষ্টা পরিষদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছিলেন, কিন্তু তার একটি বক্তব্যের উপর ভিত্তি করেই অনেকে বলছেন যে তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আসলে হোম মিনিস্ট্রি তারা রাখা হয় নাই, নতুন একজন হোম মিনিস্টার আনা হয়েছে বা হোম অ্যাডভাইজার আনা হয়েছে। এই ব্যাপারটা আপনি আসলে কি বলবেন? মানে আহ একটি কথা, মানে মানে এই ব্যাপারটা কি আসলে ঠিক যে তার কোনো কথার জন্য বা তার কোনো আচরণের জন্য, আহ তার কোনো মন্তব্যের জন্য, মতামতের জন্য, বিশ্বাসের জন্য তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে? ব্রিগেডিয়ার শাখাওয়াত আমাদের অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ। ওনার প্রতি এই সরকারের যে আস্থা আছে এটার প্রমাণ আপনি দেখবেন, ওনাকে প্রথমে একটা মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার পর আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব এখানে রিঅর্গানাইজ হতে পারে। আপনি দেখবেন প্রথমে আমাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, তারপর আমাকে আরেকটা দেওয়া হলো, তারপর আমি আরেকটা দেওয়া হলো, সেটা আমি চাই নাই। এখন আমারটা আমি বলতে পারি আমি এত ওভারবার্ডেন ছিলাম, আমি চাই না, বাট আমাদেরকে দায়িত্ব শেয়ার করতে হচ্ছে। এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসাবে দেখতে পারেন। আর আনলেস এটা ব্রিগেডিয়ার শাখাওয়াতের সাথে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে আমি জানি না, বাট আমি উনার সাথে কথা বলে আমার উনাকে একটু ক্ষুব্ধ মনে হয়নি এই ব্যাপারটা নিয়ে। কাজে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসেবে দেখতে পারেন। আরেকটা ব্যাপার ধরেন,
কেউ কেউ প্রশ্ন তুলছেন, ধরেন আমাদের যে জাহিদুর রহমান, উনি খুব একটা লজিক্যাল প্রশ্ন তুলছেন। আমার সাথে দেখা হয়েছিল কালকে, যে আমাদের এখানে মানে এত কম উপদেষ্টা কেন, এত দায়িত্ব আমরা কেন আরো উপদেষ্টা নিচ্ছি না। এটা আসলে হয়েছে কি, ধরেন গত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমল থেকে ট্রেন দাঁড়িয়ে গেছে 10 জন, সেখানে আমাদের আছে 20 জন। কিন্তু আমাদের আবার এটাও বিবেচনা করা দরকার যে অন্য তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল একদম অন্যরকম একটা পরিস্থিতি, এরকম বিপ্লব পরবর্তী পরিস্থিতি না। আমাদের বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আমাদেরকে অনেক কিছু রিঅর্গানাইজ করতে হচ্ছে, 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে মানে প্রতিনিধিত্ব করতে হচ্ছে। হয়তো হয়তো আমাদের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে হয়তো। আচ্ছা, এই প্রশ্নে আমি একটু অন্যভাবে করি। শেখ হাসিনা সরকারের পতনের পর দল হিসেবে আওয়ামী লীগ আর মাঠে নাই। দল হিসেবে তাদের নিষিদ্ধ করা, বিচার করা, এসব দাবি করা হচ্ছে। আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুঁজেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন। আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান, এটা আওয়ামী লীগ আমলে সংবিধান সংশোধন করে করা হয়েছিল। সংগঠনকে দায়ী করা যাবে, আপনি চেক করতে পারেন, সংগঠনকে দায়ী করা যাবে। এখন এখানে প্রস্তাব হিসেবে আসছে, আমরা যখন ড্রাফটটা করতে গেছি, আমরা ক্রস সেকশন অফ পিপলের সাথে কথা বলেছি, এটা কিন্তু ড্রাফট, একদমই ড্রাফট। আমরা এই যেহেতু কারো অনেকের থেকে দাবিটা আসছে, তখন আমরা এটা আলোচনা টেবিলে তুলেছি। এখানে আপনার কেউ কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয় নাই, কেউ কেউ এটার বিরোধিতা করেছে, অনেকে এটা সমর্থন জানিয়েছে। কেউ কেউ বলেছে 10 বছর না, চিরতরে নিষিদ্ধ করা উচিত। কেউ কেউ বলেছে না, নিষিদ্ধ করা উচিত না, শুধু নিবন্ধন বাদ করা উচিত। আমরা একদম প্রাইমারি স্টেজে আছি, কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না। তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই সংগঠনের কিছুটা আপনার দায় মোচনের ব্যাপার আছে। সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে একটু বলে রাখি, আমাদের প্রযোজকদের একটু বলি যে উই নিড 10 more minutes বিকজ উই স্টার্টেড এ বিট লেট। সো আসিফ ভাই, আপনি যদি আমাদেরকে 10 মিনিট একটু বেশি সময় দিতেন, এবং যে প্রডিউসার্স উই হ্যাভ, প্লিজ এক্সটেন্ড আস ফর 10 minutes more বিকজ দেয়ার আর মোর কোয়েশ্চেন্স দ্যাট উই নিড টু আস্ক দি অ্যাডভাইজার। সো আসিফ ভাই, আমরা আপনাকে একটু নাম ধরেই বলি। আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা, জনাব শাহরিয়ার কবির, তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন? কেউ কেউ এই প্রশ্ন করছেন, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সামনের সারির সংগঠক বলেই কি তিনি সেই জালে পড়লেন, যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন? তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনি জানেন। ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে, এটা কি বাদী লিখেছেন? লিখেন নাই। শোনেন, আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না, তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে। এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে, এটা আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি, এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের, সরকারের কারো কোনো রকম, রাষ্ট্রটা আমি জানি না, রাষ্ট্র অনেক বড় ব্যাপার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোনো রকম মিনিমামতম সংশ্লিষ্টতা ছিল না, মিনিমামতম প্রণোদনা ছিল না, মিনিমামতম ডিরেকশন ছিল না। ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো করা হয়েছে। আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি, আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে, একজন বয়স্ক মানুষকে, বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে, বা একজন আপনার কম্পারেটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে, ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি, ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয়, এটা তো কারো এনজয় করার কথা না, রাইট। এটা তো কারো ভালো কথা না। কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাদের সমাজে এরকম কোনো কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয়, বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয়, হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না। কিন্তু ধরেন আমি আপনাকে, সরি আমি নূর ভাইয়ের কথা বলছি, ধরেন আসাদুজ্জামান নূর ভাইয়ের গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। উনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয়, এটা নিয়ে তো প্রশ্ন ওঠারই কথা। তো আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীলফামারীতেও মামলা হয়েছে। এখন খালেদ, আপনি আমাকে বলেন, নীলফামারীতে তো উনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল, ওনার গাড়ি ভরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল, এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে। কিন্তু ওইটার কারণে যদি স্থানীয়ভাবে কেউ মামলা করে, আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা, খবরদার ওনার বিরুদ্ধে মামলা করবা না? আমার কি অধিকার আছে? আমার শুধু এইটা দেখার আছে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয়। প্রফেসর আসিফ নজরুল, আমার শুধু একটাই জানার ইচ্ছা, আপনার কাছ থেকে তো জীবনে বহুবার বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে, মামলা হয়েছে ভালো কথা, তার বিরুদ্ধে মামলা চলতেই পারে, তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল?
মানে রিপোর্ট চলতে পারে, তিনি আদালতে হাজিরা দিতে পারতেন, জামিন থাকতে পারতেন, তাকে রিমান্ডে নেওয়া, রিমান্ড চাওয়া, রিমান্ড নেওয়া এগুলি খুব জরুরি ছিল। মানে আমি just জানতে চাচ্ছি, আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে আমি বলছি না, মানে আমি শুধু জানতেই চাচ্ছি। দেখেন, আমি যদি আপনার সরকারে না থাকতাম আমি অনেক কিছু বলতে পারতাম। এখানে একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে। কোনো কিছু যদি আমার ভালো না লাগে, এটা দায় দায়িত্ব আমারও থাকবে, ভালো না লাগলেও। ফলে আমি এটা কারো মানে কোনো মানে এখানে আমার সমালোচনার অধিকার নাই, কারণ আমি সরকারের অংশ। তবে আপনাকে আমি একটা জিনিস তো বললাম যে আমাদের সরকারের আমলে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমাদের কোনো রকম সংশ্লিষ্টতা নাই, এবং আমরা এটা এনজয় করছি না, আমাদের ভালো লাগছে না। আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি, 15টা বছর একটা দল ক্ষমতায় ছিল, তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে। এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা, অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে, আপনি দেখবেন।